একই ঐতিহাসিক চরিত্র, একই সময়কাল, অথচ দুজনের লেখা জীবনী পড়লে মনে হবে আমরা যেন সম্পূর্ণ ভিন্ন দুটি ঘরানার সিনেমা দেখছি। একদমই তাই। মানে পার্থক্যটা এতটাই স্পষ্ট যে অবাক হতে হয়। হ্যাঁ, মানে একদিকে ধরুন রয়েছে প্রবল আবেগ, সুর আর চোখের জলে ভেজা এক মিউজিক্যাল ড্রামা, আর অন্যদিকে আলোক কথার রোমাঞ্চ, চাঞ্চল্যকর তথ্য আর রহস্যে মোড়া এক ব্লকবাস্টার থ্রিলার। ঠিক। আর এই দুটো বিপরীত মেরুর লেখাই কিন্তু একই ব্যক্তিকে কেন্দ্র করে তৈরি। একদম। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমনই একটা কৌতূহলোদ্দীপক বিষয়ে প্রবেশ করতে যাচ্ছি। মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, চৈতন্য জীবনী সাহিত্য, আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই গভীর বিশ্লেষণের উদ্দেশ্যটাই হল আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো থেকে মূলত দুজন বিশিষ্ট জীবনীকার, জয়ানন্দ এবং লোচন দাসের লেখার স্বাতন্ত্র্য নিয়ে আজ আমরা কাটাছেঁড়া করব। হ্যাঁ, কারণ একজন ঐতিহাসিক মহামানবকে নিয়ে যখন একাধিক মানুষ কলম ধরেন, তখন সেই মানুষটি কিভাবে ভিন্ন ভিন্ন রূপ পান আর ইতিহাস কিভাবে তৈরি হয়, সেটাই উদ্ঘাটন করা আমাদের লক্ষ্য। ইতিহাসের বহুমুখী ব্যাখ্যার এর চেয়ে চমৎকার উদাহরণ আর হতে পারে না বলে আমার মনে হয়। আমরা সাধারণত ইতিহাস বলতে কি বুঝি? ওই কিছু তারিখ, সাল আর নিরস তথ্যের একটা লম্বা তালিকা। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু চৈতন্য জীবনী সাহিত্য একটা সম্পূর্ণ নতুন জানালা খুলে দেয়। এটি দেখায় যে ইতিহাস কেবল কি ঘটেছিল তার বিবরণ নয়, বরং এটি মানুষের বিশ্বাস, আবেগ আর সমসাময়িক সমাজের মনস্তত্ত্বের একটা নিখুঁত আয়না, তাই তো? একদম। জয়ানন্দ এবং লোচন দাসের লেখা পড়লে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে ঘটনার চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে গল্পটা কে বলছে এবং কাদের জন্য বলছে। আর গল্প বলার এই পেছনের কারণগুলো নিয়ে তো যত চমক। তবে জয়ানন্দ ও লোচন দাসের মূল আলোচনায় ঢোকার আগে আমাদের বোধহয় একটু প্রেক্ষাপটটা বুঝতে হবে। হ্যাঁ, প্রেক্ষাপট না জানলে এই নামকরণের পেছনের আসল রহস্যটা ধরতে পারা যাবে না। ঠিক। আমি যখন এই সময়কালের সাহিত্যিক পরিবেশটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম, একটা অদ্ভুত বিষয় চোখে পড়ল। এই দুজনের কাব্যের নামই কিন্তু চৈতন্যমঙ্গল। আর শুধু এই দুজনই নন। হ্যাঁ, মধ্যযুগের বাংলা সাহিত্যে যাকে চৈতন্যলীলার ব্যাস বলা হয়, সেই বিখ্যাত বৃন্দাবন দাস তার লেখা প্রথম দিককার চৈতন্য জীবনের নামও কিন্তু শুরুতেই চৈতন্য ভাগবত ছিল না। একদমই না। সেটির নামও প্রথমে রাখা হয়েছিল ওই একই চৈতন্য মঙ্গল। বাপরে! এই নামকরণের পেছনের গল্পটা কিন্তু শুধু একটা কাকতালীয় ঘটনা বলে মনে হচ্ছে না। না, এটা একেবারেই কাকতালীয় নয়। এর ভেতরে তৎকালীন সমাজের একটা বড়সড় মনস্তাত্ত্বিক পরিবর্তন লুকিয়ে আছে। ধরুন 1546 থেকে 1550 সালের মাঝামাঝি কোনো এক সময়ে বৃন্দাবন দাস তার ওই বিশাল কাব্যটি রচনা করেন। তিনি তো চৈতন্যদেবের জীবনের একটা সুবিশাল ক্যানভাস তৈরি করেছিলেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা পাকাল ওই নাম নিয়ে। দেখা গেল বৃন্দাবন দাস, জয়ানন্দ এবং লোচন দাস এই তিনজনই প্রায় কাছাকাছি সময়ে তাদের গ্রন্থের নাম দিয়ে বসেছেন চৈতন্য মঙ্গল। দাঁড়ান, ব্যাপারটা তো অনেকটা এমন দাঁড়াচ্ছে যেন একই দিনে রিলিজ হতে যাওয়া তিনটি বিশাল বাজেটের ব্লকবাস্টার সিনেমার নাম একেবারে হুবহু এক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক তাই। বক্স অফিসে তো মারাত্মক একটা ক্ল্যাশ লেগে যাবে, আর দর্শকরাও বিভ্রান্ত হবেন যে কোনটা কার সিনেমা। একদম। আজকের দিনের প্রেক্ষাপটে বক্স অফিস ক্ল্যাশের এই তুলনাটা কিন্তু বেশ জুৎসই। তো এই অবস্থা দেখে মনে হচ্ছে কোনো এক পরিচালক শেষ মুহূর্তে তার সিনেমার নাম বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন। কারণ সূত্র থেকে দেখা যাচ্ছে বৃন্দাবন জননী নারায়ণী দেবীর অনুমতিক্রমে বৃন্দাবন দাসের বইটির নাম পরিবর্তন করে রাখা হলো চৈতন্য ভাগবত। হ্যাঁ, তবে সে যুগে তো আর কপিরাইট বা বক্স অফিসের ব্যাপার ছিল না। আসল বিষয়টা ছিল সাহিত্যিক মর্যাদা এবং ভক্তির একটা অলিখিত প্রতিযোগিতা। আচ্ছা, কিন্তু একটা প্রশ্ন তো আসেই, সবাই কেন নিজেদের বইয়ের নাম মঙ্গল রাখতে চাইছিলেন? কারণটা হলো মধ্যযুগে মঙ্গল কাব্য বলতে একটা বিশেষ সম্মানজনক এবং ঐশ্বরিক সাহিত্যের ধারাকে বোঝানো হতো। যেমন ধরুন মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল বা ধর্মমঙ্গল। আচ্ছা, যেগুলো মূলত দেবদেবীদের মহিমা প্রচারের জন্য লেখা হতো, তাই তো? ঠিক ধরেছেন। চৈতন্যদেব ততদিনের সাধারণ মানুষের কাছে কেবল আর একজন সাধক বা সমাজ সংস্কারক হিসেবে আটকে নেই, তিনি রীতিমতো দেবতার আসনে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। তার মানে চৈতন্যদেবকে সাধারণ মানুষ সরাসরি মনসা বা চণ্ডীর মতো শক্তিশালী লৌকিক দেবতার সমকক্ষ ভাবতে শুরু করেছিল। একদম।
তাই দেবতার বন্দনামূলক সাহিত্যের ঐতিহ্য মেনেই সবাই নিজেদের কাব্যের নামের সাথে মঙ্গল শব্দটি জুড়ে দিতে চেয়েছিলেন। বুঝতে পারছি। কিন্তু তাহলে বৃন্দাবন দাস নামটা বদলে ভাগবত করলেন কেন? শুধু কি ওই বিভ্রান্তি এড়ানোর জন্য? না, শুধু বিভ্রান্তি এড়ানো এর একমাত্র কারণ ছিল না। এর পেছনে একটা সূক্ষ্ম তাত্ত্বিক অহংকারও কাজ করে থাকতে পারে। তাত্ত্বিক অহংকার মানে? হল ভাগবত শব্দটি হিন্দু ধর্মের চরম শাস্ত্রীয় এবং দার্শনিক উচ্চতার প্রতীক। তার কাব্যটিকে প্রচলিত লৌকিক মঙ্গল কাব্যের চেয়ে একটু ভিন্ন, মানে একটু শাস্ত্রীয় উচ্চতায় তুলে ধরারও একটা সচেতন প্রয়াস ছিল এই নাম বদল। খুব ইন্টারেস্টিং। নামকরণের এই যে একটা ইঁদুর দৌড়, তার মানেই হচ্ছে মানুষের মধ্যে এই জীবনীগুলো শোনার একটা প্রবল আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। হ্যাঁ, প্রচুর চাহিদা ছিল তখন। তো এই প্রেক্ষাপটটা মাথায় রেখেই এবার আমরা সরাসরি প্রবেশ করতে পারি লোচন দাসের চৈতন্য মঙ্গল কাব্যে। 1550 থেকে 1566, মতান্তরে 1575 সালের মধ্যে রচিত হয়েছিল এই কাব্য। আর এটি মোট 4টি খণ্ডে বিভক্ত: সূত্র, আদি, মধ্য এবং শেষ খণ্ড। কিন্তু আমি যতদূর বুঝতে পারছি, লোচন দাস ইতিহাস বা শুষ্ক তত্ত্বের কাঠামোতে আটকে থাকতে চাননি। তার লক্ষ্য ছিল একেবারে ভিন্ন। একদম, তার লক্ষ্য ছিল সরাসরি মানুষের হৃদয়। লোচন দাস ইতিহাস বা তত্ত্বের চেয়ে অনেক বেশি জোর দিয়েছিলেন মানবীয় আবেগের ওপর। আচ্ছা। তার লেখায় আগের জীবনীকারদের, মানে ধরুন মুরারি গুপ্ত বা বৃন্দাবন দাসের কিছুটা প্রভাব থাকলেও তার উপস্থাপনার ধরন একেবারে নিজস্ব। মানে উনি একটু আলাদাভাবে গল্পটা বলতে চেয়েছিলেন। ঠিক। লোচন দাস চৈতন্যদেবের জীবনের মাতৃমমতামণ্ডিত বাল্যলীলার যে বিবরণ দিয়েছেন তা অত্যন্ত মর্মস্পর্শী, কিন্তু তার কাব্যের সবচেয়ে অভিনব দিকটি হল অন্য জায়গায়। কোনটা? বিষ্ণুপ্রিয়ার বিষয়টা। হ্যাঁ, চৈতন্য পত্নী বিষ্ণুপ্রিয়ার বিরহ এবং তাদের দাম্পত্য জীবনের বিস্তারিত বিবরণ। এই জায়গাটাতে আমার একটু অবাক লেগেছে আসলে। অন্যান্য জীবনীকাররা তো চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ এবং আধ্যাত্মিক জীবনকে বড় করে দেখাতে গিয়ে তার সংসার জীবনকে প্রায় এড়িয়ে গেছেন। ঠিকই বলেছেন। মানে এমন একটা ভাব যেন মহাপুরুষদের জীবনে সংসারের কোনো জায়গাই নেই। আর ঠিক এখানেই লোচন দাসের মুন্সিয়ানা। তিনি বুঝতে পেরেছিলেন যে ঈশ্বরত্বের আড়ালে ঢাকা পড়া মানুষটাকে না দেখালে সাধারণ মানুষ পুরোপুরি একাত্ম হতে পারবে না। বেশ যৌক্তিক একটা ভাবনা। যখন একজন যুবক স্বামী সন্ন্যাস নিয়ে ঘর ছাড়েন, তখন তার স্ত্রীর মনের অবস্থা কি হয়, সেই মানসিক যন্ত্রণাকে লোচন দাস অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছেন। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়ার কান্না, তার নিঃসঙ্গতা, এগুলো তো কেবল আর একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে আসেনি। না, বরং এগুলো তৎকালীন বাঙালি সমাজের হাজারো নারীর অব্যক্ত কান্নার একটা রূপক হয়ে উঠেছিল। এই আবেগের জায়গাটায় একটা বিষয় খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। এই কাব্যটি কিন্তু নিভৃতে ঘরের কোণে বসে পড়ার জন্য লেখা হয়নি। একদমই না, এটি মূলত পালাগান হিসেবে গাওয়ার জন্য রচিত হয়েছিল। হ্যাঁ, এর প্রত্যেক পালার সূচনায় ধোঁয়া এবং রাগরাগিনীর স্পষ্ট উল্লেখ রয়েছে। তাহলে কি বলা যায় যে লোচন দাস একজন ঐতিহাসিকের চেয়ে সেকালের একজন মিউজিক্যাল থিয়েটার ডিরেক্টর হিসেবে বেশি কাজ করছিলেন? মিউজিক্যাল থিয়েটার ডিরেক্টর উপমাটা আধুনিক হলেও তার কাজের ধরনের সাথে কিন্তু নিখুঁতভাবে মিলে যায়। মানে ধরুন, নিখুঁত ঐতিহাসিক তথ্যের চেয়ে সুরের মূর্ছনায় দর্শকদের আবেগ ধরে রাখাটা, তাদের কাঁদানো বা ভাসিয়ে নিয়ে যাওয়াটাই তার মূল এজেন্ডা ছিল। হ্যাঁ, কারণ পালাগানের মূল উদ্দেশ্যই তো হল শ্রোতাদের চিত্ত জয় করা। বিষয়টা একটু কল্পনা করা যাক। ১৬শ শতকের বাংলার একটা গ্রাম, রাতে বিশাল জমায়েতে হারমোনিয়াম, খোল করতাল নিয়ে পালা শুরু হয়েছে। দারুণ একটা পরিবেশ। সেখানে বসে থাকা মানুষগুলো কিন্তু কোনো ইতিহাসের ক্লাসে বসেনি যে তারা সাল তারিখ নোট করবেন। একদমই তাই। তারা তো আসতেন বিনোদন আর ভক্তির খোঁজে। ঠিক। তারা আসতেন ভক্তি আর আবেগের একটা প্রবল স্রোতে ভেসে যেতে। লোচন দাস খুব ভালো করেই জানতেন বিষ্ণুপ্রিয়ার বিরহের কথা যখন নির্দিষ্ট রাগিনীতে সুরে সুরে গাওয়া হবে, তখন আসরে বসা সাধারণ মানুষের চোখে জল আসবে আর তাদের ভক্তি আরও প্রগাঢ় হবে। হ্যাঁ, তবে এখানে একটা কথা বলে রাখা জরুরি, এই সবটাই শুধু মানুষকে কাঁদানোর জন্য ছিল না। এর পেছনে একটা সুনির্দিষ্ট দার্শনিক দিকও ছিল। আচ্ছা, সেটা কি? যাকে বৈষ্ণব তত্ত্বে বলা হয় গৌড়পারম্যবাদ। এই গৌড়পারম্যবাদ শব্দটা শুনলেই তো একটু ভারী তাত্ত্বিক মনে হয়। আমি যতটা পড়েছি,
এই মতে রাধাকৃষ্ণের যুগাল অবতারের চেয়েও গৌরাঙ্গ বা চৈতন্যদেবকে বড় করে দেখানো হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। মানে চৈতন্যদেব আর কৃষ্ণের অবতার নন, তিনিই স্বয়ং পরম সত্তা। এই বিষয়টা কি আরেকটু সহজ করে বোঝানো যায়? অবশ্যই। লোচন দাস ছিলেন শ্রীখণ্ড পাঠের শিষ্য। শ্রীখণ্ড পাঠ হল বর্তমান বর্ধমান জেলার একটি অঞ্চল, যেখানে বৈষ্ণব ধর্মের একটি বিশেষ শাখা গড়ে উঠেছিল। আচ্ছা। এদের নিজস্ব কিছু মতাদর্শ ছিল। বৃন্দাবনের গোস্বামীরা, যারা মূলত সংস্কৃত ভাষায় বিরাট বিরাট শাস্ত্র লিখছিলেন, তাদের মতে চৈতন্যদেব ছিলেন রাধা ও কৃষ্ণের মিলিত অবতার। এটাই তো মূলধারার বিশ্বাস ছিল। হ্যাঁ, কিন্তু শ্রীখণ্ডের অনুসারীরা এবং বিশেষভাবে লোচন দাস এই তত্ত্বের চেয়েও এক ধাপ এগিয়ে গেলেন। তারা বললেন, বৃন্দাবনের কৃষ্ণ তো বটেই, এমনকি স্বয়ং ঈশ্বরের চেয়েও নদিয়ার গৌরাঙ্গ বড়। বাপরে, এটা তো বিশাল একটা দাবি। এটাই হল গৌর পারমোপাদ। এই ভাবনাটা বৃন্দাবনের গোস্বামীদের কঠোর তাত্ত্বিক কাঠামোর সাথে পুরোপুরি খাপ খায় না। ফলে সে যুগের মূল ধারার বা একটু রক্ষণশীল বৈষ্ণব সমাজ লোচন দাসের এই মতাদর্শ খুব সহজে মেনে নিতে পারেনি। কিন্তু সাধারণ মানুষ তো আর তত্ত্বের ধার ধারে না। একদমই তাই। সাধারণ মানুষের কাছে তার কাব্যের জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া। আর এই জনপ্রিয়তার আরেকটা বড় কারণ হল তার কাব্যের উপসংহার। ওই জগন্নাথ মন্দিরের ঘটনাটা? হ্যাঁ, তিনি বর্ণনা করেছেন যে চৈতন্যদেব পুরীতে জগন্নাথ মন্দিরে প্রবেশ করে দিব্যভাবে জগন্নাথের শরীরে লীন হয়ে গিয়েছিলেন। এটি এক চরম অলৌকিক, কাব্যিক এবং শান্তিময় পরিণতি, যা সাধারণ ভক্তদের ভক্তি রসাপ্লুত মনস্তত্ত্বের সাথে খুব সহজেই মিশে যায়। ঠিক, মানুষ তো এরকম অলৌকিক আর সুন্দর সমাপ্তি দেখতে চায়। সত্যি, অলৌকিকাত্ম তো সবসময় মানুষের কল্পনাকে উস্কে দেয় এবং একটা সুন্দর সমাপ্তির তৃপ্তি দেয়। কিন্তু এই কল্পনার জগৎ, এই চোখের জল আর সুরের মূর্ছনা থেকে এবার যদি আমরা একটু ভিন্ন ধরনের রোমাঞ্চের দিকে তাকাই, মানে জয়ানন্দের চৈতন্যমঙ্গলের দিকে। হ্যাঁ, 1560 সালের দিকে রচিত এই কাব্যটি 9টি খণ্ডে বিভক্ত, যথা আদি, নদিয়া, বৈরাগ্য, সন্ন্যাস থেকে শুরু করে উৎকল, বিজয় ও উত্তরখণ্ড। এই যে খণ্ডগুলোর নাম, এগুলো দেখলেই বোঝা যায় জয়ানন্দ ভৌগোলিক এবং ঘটনাক্রমের ওপর কতটা জোর দিচ্ছিলেন। একদম। কিন্তু এর ভেতরে ঢোকার আগে একটা অত্যন্ত ব্যক্তিগত এবং মজার তথ্য না জানলেই নয়। জয়ানন্দের ছোটবেলার নাম নাকি ছিল গুইয়া। হ্যাঁ, মানে আক্ষরিক অর্থেই একটা অত্যন্ত কুৎসিত নাম। আর স্বয়ং চৈতন্যদেব নাকি এই নাম বদলে তার নাম রাখেন জয়ানন্দ। ঘটনাটা আসলেই চমকপ্রদ। সেই যুগে অনেক সময়ে শিশুদের অশুভ দৃষ্টি বা নজর লাগা থেকে বাঁচাতে এই ধরনের কুৎসিত বা উদ্ভট নাম রাখা হতো। হ্যাঁ, আজও তো গ্রামাঞ্চলে এমন দেখা যায়। ঠিক, কিন্তু এই ছোট্ট ঘটনাটি থেকে আমরা একটা বড় ঐতিহাসিক ইঙ্গিত পাই। এটি প্রমাণ করে যে জয়ানন্দের পরিবারের সাথে বা তার নিজের সাথে চৈতন্যদেবের একটা সরাসরি ব্যক্তিগত সংযোগ ছিল। চৈতন্যদেব সমাজের একেবারে সাধারণ মানুষের সাথে কতটা মিশে যেতেন, এই ঘটনা তারও একটা প্রমাণ। কিন্তু অবাক করার মতো বিষয়টা হল, এই সরাসরি ব্যক্তিগত সংযোগ থাকা সত্ত্বেও জয়ানন্দের লেখা জীবনীটি অন্য সব জীবনী থেকে সম্পূর্ণ আলাদা এবং চরম বিতর্কিত। বিতর্কিত তো বটেই। আমি তো তার কাব্যের কিছু তথ্য দেখে রীতিমতো চমকে গেছি। যেমন, তিনি তার কাব্যে এমন সব তথ্যের সমাবেশ ঘটিয়েছেন যার উল্লেখ সমসাময়িক অন্য কোনো জীবনীতে পাওয়া যায় না। যেমন ধরুন, তিনি দাবি করেছেন যে চৈতন্যদেবের পূর্বপুরুষরা উড়িষ্যার জাজপুরের অধিবাসী ছিলেন। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। অন্যান্য জীবনীকাররা যেখানে নবদ্বীপ বা সিলেটের কথা বলেছেন, সেখানে জয়ানন্দের এই জাজপুর তত্ত্ব তো একেবারে নতুন একটা মাত্রা যোগ করে। কেন তিনি হঠাৎ এমন একটা দাবি করতে গেলেন? এর পেছনে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। জয়ানন্দ হয়তো এমন কোনো স্থানীয় জনশ্রুতি বা লোককথার ওপর নির্ভর করেছিলেন যা অন্য পণ্ডিতরা আমলে নেননি। মানে লোকমুখে প্রচলিত কথা। হ্যাঁ, অথবা তিনি হয়তো তার শ্রোতাদের কোনো একটি বিশেষ অংশকে খুশি করার জন্য এই উড়িষ্যার যোগসূত্রটি এনেছিলেন। কিন্তু জাজপুরের তথ্যটি যদি আপনাকে চমকে দিয়ে থাকে, তবে তার পরের বর্ণনাটি শুনলে আপনি আরও অবাক হবেন। কোনটা? মৃত্যুর বিবরণটা। একদম। সবচেয়ে বড় আলোড়নটা তিনি তৈরি করেছেন চৈতন্যদেবের তিরোধান বা মৃত্যুর বর্ণনায়। হ্যাঁ, ঠিক এই জায়গাটা এসেই তো পুরো ব্যাপারটা একটা থ্রিলারের রূপ নেয়।
মানে লোচনদাস যেখানে একটা স্বর্গীয় পরিণতির কথা বললেন, হ্যাঁ, জগন্নাথের শরীরে লীন হয়ে যাওয়া। আর সেখানে জয়ানন্দের বর্ণনা তো রীতিমতো শিহরণ জাগায়। তিনি কি লিখেছেন বলুন তো? তিনি লিখেছেন, রথের বিন ভাবাবেশে উদ্দাম নৃত্য করতে গিয়ে চৈতন্যদেবের পায়ে ইটির টুকরো বিদ্ধ হয়। সেই আঘাত থেকেই তার মৃত্যু হয় এবং তিনি পঞ্চভূতে বিলীন হয়ে যান। হ্যাঁ, মানে একজন দেবতার মৃত্যুর কারণ সামান্য একটা ইটের টুকরো। এই বর্ণনাটা তো একেবারে গ্রাউন্ড জিরো রিপোর্টিং বা কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মতো শোনাচ্ছে। ঠিক বলেছেন। দাঁড়ান, তার মানে কি এই যে জয়ানন্দ সেই সময়ের কি বলা যায়, অনেকটা আজকের দিনের ট্যাবলয়েড জার্নালিস্টদের মতো কাজ করছিলেন? ট্যাবলয়েড জার্নালিস্ট? হ্যাঁ, মানে যিনি শাস্ত্রীয় ভক্তি বা অলৌকিকতার তোয়াক্কা না করে স্থানীয় গুজব বা মিথের সাথে ইতিহাস মিশিয়ে শ্রোতাদের জন্য একটা রগরগে থ্রিলার বানাচ্ছিলেন। ট্যাবলয়েড জার্নালিস্টের এই উপমাটা বেশ সাহসী, তবে একেবারে অমূলক নয়। জয়ানন্দ আসলে পণ্ডিতদের জন্য বা কোনো তাত্ত্বিক বিতর্কে জেতার জন্য কাব্য লেখেননি। তাহলে কাদের জন্য লিখছিলেন? ইনিও সেই পালা গানের সাধারণ শ্রোতাদের জন্যই লিখেছিলেন। আর আমরা জানি, জনপ্রিয় সাহিত্য বা পালা গানে নতুনত্ব, চমক আর চাঞ্চল্যকর তথ্য খুব ভালো কাজ করে। একদমই তাই। মানুষ তো নতুন কিছু শুনলেই হুমড়ি খেয়ে পড়ে। রথের সময় ইটের টুকরো পায়ে বিদ্ধ হওয়ার যে বর্ণনা তিনি দিয়েছেন, তা সম্পূর্ণ কাল্পনিক নাও হতে পারে। হয়তো এর পেছনে সে সময়কার পুরীতে প্রচলিত কোনো স্থানীয় জনশ্রুতি ছিল। কিছু একটা তো রটে ছিল নিশ্চয়। চৈতন্যদেবের মতো একজন মানুষের হঠাৎ করে অন্তর্ধান হয়ে যাওয়াটা সমাজের একটা বিরাট শূন্যতা তৈরি করেছিল। আর যখন সঠিক তথ্য থাকে না, তখন গুজব বা লোককথা খুব দ্রুত ডালপালা মেলে। এটা তো সব যুগেরই নিয়ম। একদম। জয়ানন্দ সেই লোককথাকেই হয়তো নিজের মতো করে নাট্যরূপ দিয়েছিলেন। কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য দেওয়ার খেসারত তাকে দিতে হয়েছিল, তাই না? অবশ্যই। এ ধরনের লৌকিক তথ্যের অবলেব এবং শাস্ত্রবিরোধী অভিনবত্বের কারণে জয়ানন্দের কাব্যের গ্রহণযোগ্যতা পণ্ডিত মহলে খুব দ্রুত কমে যায়। মানে পণ্ডিতরা এটা মেনে নিতে পারেননি? না, প্রথম দিকে সাধারণ মানুষের মধ্যে এর প্রচণ্ড জনপ্রিয়তা থাকলেও সমাজপতি এবং বৈষ্ণব তাত্ত্বিকরা এটি বাতিল করে দেন। কারণটা কি ছিল? ওই ঈশ্বরত্ব খর্ব হওয়া? হ্যাঁ, তারা মনে করলেন জয়ানন্দ ইতিহাসের চেয়ে নিজের কল্পনা এবং লৌকিক মিথকে বেশি প্রশ্রয় দিচ্ছেন, যা চৈতন্যদেবের ঈশ্বরত্বকে খাটো করছে। ফলে ধীরে ধীরে জয়ানন্দের চৈতন্যমঙ্গল মূল ধারা থেকে ছিটকে পড়ে। তার মানে পণ্ডিতরা চাইছিলেন একটা নিখুঁত, অথেন্টিক এবং তাত্ত্বিক টেক্সট। ঠিক। আর জয়ানন্দ দিচ্ছেন পপ কালচার এন্টারটেইনমেন্ট, যা সমাজের নিচুতলার মানুষের কাছে বেশি মুখরোচক ছিল। একদম সুন্দরভাবে সামেরাইজ করেছেন। এখন এই পুরো আলোচনাটাকে যদি আমরা একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি, মানে একদিকে লোচন দাস, যিনি আবেগ, সুর এবং ভক্তিরসে সমাজকে ডুবিয়ে দিচ্ছেন। হ্যাঁ, যিনি বলছেন ঈশ্বর আমাদেরই ঘরের ছেলে, তার স্ত্রীর বিরহেও আমাদের বুক ফাটে। ঠিক। আর অন্যদিকে জয়ানন্দ, যিনি ঘটনা, স্থানীয় উপাদান, গুজব এবং বিতর্ক দিয়ে মানুষের প্রাথমিক কৌতূহল মেটাচ্ছেন। এই দুটো টেক্সটের তুলনামূলক আলোচনা থেকে সেকালের সমাজ সম্পর্কে আমরা দারুণ একটা ধারণা পাচ্ছি। একদম তাই। যারা ইতিহাস নিয়ে ভাবতে ভালোবাসেন বা যারা আমাদের এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনছেন, তাদের মনে একটা প্রশ্ন জাগা খুব স্বাভাবিক। কি প্রশ্ন? যে ষোড়শ শতকের এই দুটো ভিন্নধর্মী কাব্য নিয়ে আজকের দিনের আমাদের এত মাথা ঘামানোর কি আছে? এর প্রাসঙ্গিকতাটা কোথায়? খুব জরুরি একটা প্রশ্ন। এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস চর্চার মূল দর্শনের ভেতরেই। ইতিহাস মানে শুধু কি ঘটেছিল তার একটা শুষ্ক তালিকা নয়। তাহলে ইতিহাস আসলে কি? ইতিহাস হলো কিভাবে সেটি মানুষের কাছে পরিবেশিত হয়েছিল, সাধারণ মানুষ কি শুনতে চাইছিল, বা সমাজ কোন জিনিসটা বিশ্বাস করতে ভালোবাসত, এগুলো বৃহত্তর ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। ব্যাপারটা বেশ পরিষ্কার। মানে সেই যুগে তো আর আজকের মতো নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট ছিল না যে মানুষ মুহূর্তের মধ্যে ফ্যাক্ট চেক করে নেবে। একদমই না। এই জীবনীগুলো, এই পালাগানগুলোই সে যুগে সাধারণ মানুষের কাছে মিডিয়া বা গণমাধ্যমের কাজ করত। ঠিক তাই। একটা সমাজের অভ্যন্তরীণ চাহিদা, তাদের ভক্তি, পারিপার্শ্বিক অবস্থা এবং রাজনৈতিক বা সামাজিক টানাপোড়েন কিভাবে একই ঐতিহাসিক ঘটনার, একই মানুষের জীবনের ভিন্ন ভিন্ন সংস্করণ তৈরি করতে পারে, তাই দুটি গ্রন্থ থেকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ,
আর ঠিক এই বিন্দুতেই সাহিত্য এবং ইতিহাসের সীমানায় সে মিলেমিশে একাকার হয়ে যায়। চমৎকার বলেছেন। আমরা যখন বৃন্দাবন দাস, লোচন দাস এবং জয়ানন্দকে পাশাপাশি রেখে বিশ্লেষণ করি, তখন আমরা শুধু একজন চৈতন্যদেবকে বা তার জীবনীকে দেখি না। তাহলে আমরা কি দেখি? আমরা আসলে ষোড়শ শতকের বাংলার ৩টি ভিন্ন ভিন্ন মনস্তাত্ত্বিক স্তরকে চোখের সামনে দেখতে পাই। মানে ৩ ধরনের অ্যাপ্রোচ। একদম। একজন শাস্ত্রীয় কাঠামো আর মর্যাদার উপর জোর দিচ্ছেন, একজন মানসিক আবেগকে সর্বোচ্চ আসনে বসাচ্ছেন, আর অন্যজন স্থানীয় লোককথা ও অভিনবত্ব দিয়ে জনমানুষকে চমকে দিচ্ছেন। এটাই তো মানব সমাজের চিরকালের চিত্র। মানুষ কখনো শুধু বিশুদ্ধ তত্ত্বে বাঁচে না, তার গল্প লাগে, সুর লাগে। আর কখনো কখনো একটু থ্রিলার বা চমকও লাগে, তাই না? হ্যাঁ, একদমই তাই। এই চমক, গল্প আর সুরের কথা মাথায় রেখেই আজকের এই গভীর আলোচনার মূল নির্যাসটা আমরা গুছিয়ে আনতে পারি। অবশ্যই। চৈতন্য জীবনী সাহিত্যের এই বিশাল জগৎটা যে কোনোভাবেই শুধু গুটি কয়েক ধর্মীয় বা আধ্যাত্মিক গ্রন্থ নয়, সেটা আজ খুব স্পষ্টভাবে বোঝা গেল। ঠিক। এগুলো হল সমসাময়িক সমাজের মনস্তত্ত্ব, সঙ্গীত, লৌকিক বিশ্বাস এবং সাহিত্যের এক অসাধারণ জীবন্ত দলিল। কিভাবে একজন মানুষের জীবনকে কেন্দ্র করে একটা আস্ত সাহিত্যিক ইন্ডাস্ট্রি বা শিল্পধারার তৈরি হয়ে যেতে পারে, তার সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রমাণ এই চৈতন্যমঙ্গল কাব্যগুলো। এবং আলোচনা শেষ করার আগে এটাও মনে রাখা দরকার যে এই কাব্যগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে তার একটাই কারণ এগুলো মানুষের মনের কথা বলেছিল। একদম। পণ্ডিতরা বা তাত্ত্বিকরা হয়তো জয়ানন্দকে বাতিল করতে চেয়েছিলেন, কিন্তু কোনো একটা সময়ে সাধারণ মানুষ তাকে প্রবলভাবে গ্রহণ করেছিল। আবার লোচন দাসের গৌরপারম্যবাদ হয়তো মূলধারার রক্ষণশীল তাত্ত্বিকদের ভ্রু কুচকানোর কারণ হয়েছিল, কিন্তু তার দেওয়া সুর আর বিষ্ণুপ্রিয়ার কান্নায় বাংলার আপামর জনতা অঝরে কেঁদেছিল। মানুষ তো আবেগেই বেশি সাড়া দেয়। হ্যাঁ, ইতিহাস শেষ পর্যন্ত সেটাই যা মানুষ তার হৃদয়ে ধারণ করে রাখে, যা তাকে যুগের পর যুগ অনুপ্রাণিত করে। একেবারে যথার্থ একটি বিশ্লেষণ। ষোড়শ শতকের এই পালাগান আর জীবনী সাহিত্যের আবেগঘন জগৎ থেকে বিদায় নেওয়ার আগে একটা অন্যরকম ভাবনার জায়গা তৈরি করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে দেওয়া যায়। যারা আজকের এই আলোচনাটি শুনছেন, তাদের মনে এই পুরো বিষয়টি একটা অদ্ভুত প্রশ্নের জন্ম দিতে পারে। একটু ভেবে দেখলে বোঝা যায়, সেই যুগে পালাগানের শ্রোতাদের মুগ্ধ করার জন্য, তাদের মনোযোগ ধরে রাখার জন্য যদি ইতিহাসকে আবেগ এবং লোককথার আবরণে মুড়ে পরিবেশন করা হয়ে থাকে, তবে আজ আমরা যে ইতিহাস পড়ি, যে আধুনিক বায়োপিকগুলো দেখি বা যে ডকুমেন্টারিগুলোর ওপর অন্ধভাবে বিশ্বাস করি, তার কতটা খাঁটি সত্য? খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। আর কতটাই বা আমাদের নিছক বিনোদন দেওয়ার জন্য, আমাদের আবেগ নিয়ে খেলার জন্য নাটকীয়ভাবে সাজানো? আমাদের আজকের এই ডিজিটাল মিডিয়া, নিউজ পোর্টাল বা সিনেমাগুলো কি প্রকারান্তরে আধুনিক যুগের এক একটা পালাগান নয়? অসাধারণ একটা তুলনা টানলেন। এই প্রশ্নটার উত্তর খোঁজার ভার আজ যারা শুনছেন তাদের উপরই তোলা থাকলো। সবাই ভালো থাকবেন।